আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসে সকলকে আমন্ত্রণ। এটা মূলত প্রি ম্যাচ ডিসকাশন। একটা বিষয় চিন্তা করে দেখেন, ব্যাটাররা আন্ডার পারফর্ম করেও দলে টিকে যাচ্ছেন, কিন্তু আমাদের বোলিং লাইন আপের অবস্থাটা এত বেশি সমৃদ্ধশালী। সেই জায়গাটায় আমার দলের যে মূল পেস বোলার শরীফুল ইসলাম, যিনি গত 2 বছর ধরে বাংলাদেশ টিমের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তাকে আসলে আপনি কোথায় ইনকর্পোরেট করবেন সেটা কিন্তু এই মুহূর্তে একটা চিন্তার জায়গা। যদি শরীফুল ফিট থাকেন, শরীফুল কি খেলবেন? কোথায় খেলবেন? কার জায়গায় খেলবেন? আপনি কি চার পেসার খেলাবেন? আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এই জায়গাটা নিয়ে সবচাইতে ঝামেলায় পড়বে। খেয়াল করে দেখেন, গেল 2 বছরে পাওয়ার প্লেতে শরীফুল ইসলাম 22.2 ওভার বোলিং করে 7টা উইকেট নিয়েছেন, 6.04 তার ইকোনমি রেট। অন্যদিকে তানজিম হাসান সাকিব, যাকে এই বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্তের মাধ্যমে, বাট হি প্রুভড হিমসেলফ, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। এবং 2024 সালে পাওয়ার প্লেতে তিনি 11 ওভার বল করে 74 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন, 6.73 তার ইকোনমি রেট। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, 2টা ম্যাচে তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ম্যাচ জিতলে হি শুড হ্যাভ বিন দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এবং ঠিক তার আগের ম্যাচে যে বিষয়টা হয়েছে, তানজিম সাকিব ডেথ ওভার্সে কার্যকরী দেখে বা ডেথ ওভার্সে আপনি তাকে ব্যবহার করতে পারবেন দেখে তাকে কিন্তু আলটিমেটলি শুরুর দিকে বোলিং করানো হয়েছে, ডেথ ওভার্সে বোলিং করানো হয়েছে। এবং সেই সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেই জায়গাটা হচ্ছে মোস্তাফিজকে 14 ওভারের মধ্যে 3টে ওভার করানো গেছে, যেটা আমাদের দেশের ক্রিকেটে খুব রেয়ার একটা সিনারিওর জায়গা। সো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটা বড় অ্যানালাইসিসের মধ্যে পড়তে হবে। কারণ কিংসটাউনে বাতাস রয়েছে, শরীফুল বাতাসটাকে ভালো ইউটিলাইজ করতে পারেন, এক্সিকিউট করতে পারেন। এখন যদি আপনি তানজিম সাকিবকে আবার বাদ দেন, তিনিও বাতাস ভালো ব্যবহার করতে পারেন এবং তিনি পারফর্ম করেছেন। সো আলটিমেটলি এখন আমাদেরকে আসলে পারফরমেন্সের উপর বেস করে যেতে হবে, কারণ লাস্ট ম্যাচটা তানজিম সাকিব পারফর্ম করেছেন, এখন তাকে যদি আপনি বাদ দেন এটা একটা ইনজাস্টিস হবে। আর বাংলাদেশ এমন একটা লাইন আপ যেখানে সত্যিকারের অর্থে আপনি অত সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন না, যেখানে আপনি চার পেসার এই মুহূর্তে খেলাবেন বা একটা ব্যাটসম্যান কমাবেন, সেটা আমার কাছে মনে হয় না সম্ভব। আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ম্যাচটাতে আমরা এর আগের অ্যানালাইসিসে তো দেখিয়েছি আপনাদেরকে, কিংসটাউনের স্পিনারদের ডমিনেশনের জায়গায় বাট বাড়তি স্পিনার খেলানোর খুব বেশি সুযোগ নাই। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেই সঙ্গে রিশাদ হোসাইন, 3জন স্পিনার রয়েছেন। আমার মনে হয় সাকিব, মাহমুদুল্লাহ দুজনই 4-4, 8 ওভার বোলিং করবেন। মাহমুদুল্লাহ এবং সাকিব এই পিচে অনেক বেশি মাত্রায় এফেক্টিভ হবেন। একটা চেঞ্জ হলে হতে পারে, সেটা হয়তো বা সৌম্য সরকারকে একটা বাড়তি সিমিং অপশনের জন্য জাকের আলী অনেকের পরিবর্তন নিলেও নিতে পারে। বাট তারপরেও আই এম নট শিওর। আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেক হি অলসো হ্যাজ সাম পয়েন্টস টু প্রুভ, এবং যে ধরনের উইকেটে খেলা হবে শেষের দিকে যে জায়গাটা, ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ শেষের দিকে ব্যাটিং অর্ডার বাড়ানোটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই ধরনের জায়গাগুলোতে। আমরা ক্যারিবিয়ানেও কিন্তু দেখতে পেয়েছি শেষের দিকের ব্যাটারদের একটা জৌলুস, কিংবা শেষের দিকের ব্যাটাররাই ম্যাচ টার্নিং ফ্যাক্টর হিসাবে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিংসটাউনে এখানেও ব্যাপারটা সেরকমই ঘটবে। হয়তো বা টিম ম্যানেজমেন্ট সৌম্যকে প্রেফার করলেও করতে পারে। আদারওয়াইজ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে দ্য টিম শুড বি আনচেঞ্জড। তবে এটা একটা মধুর সমস্যা এবং বাংলাদেশের ক্রিকেটে এটা একটা উন্নতির লক্ষণ বোলিং পার্সপেক্টিভ থেকে। দলের মেইন বোলারটা, আমার দলের 1 নম্বর বোলার শরীফুল, সেই শরীফুলকেই আমি ঢোকাতে পারছি না দলে। এই জায়গাটা এত মধুর একটা সমস্যা। আই উইশ এই মধুর সমস্যাটা আমাদের ব্যাটিং ইউনিটে থাকতো। ব্যাটিং ইউনিটে এই সমস্যাটা আমরা পড়তাম, তাহলে হয়তোবা আমরা বলতে পারতাম যে না, আমাদের দলটা বিশ্বকাপে আমরা একটা যথোপযুক্ত জায়গায় পৌঁছাবো, স্টিল যথোপযুক্ত জায়গায় পৌঁছাবো। আমি বাংলাদেশের সঙ্গে আছি, আবারও বলছি, আমি বাংলাদেশের সঙ্গে আছি। আপনি আমাকে ট্রল করেন, আমি জানি আমি যদি এখন বাংলাদেশকে সমালোচনা করে ধুয়ে দিয়ে কথা বলি, আপনারা আমার অনেক প্রশংসা করবেন। বাট লজিক্যাল জায়গায় ডেফিনেটলি, আমি এর আগে একটা ভিডিও করেছি, নাজমুল শান্ত তিনি যে জায়গায় প্রবলেমে আছেন তার টেকনিক্যাল প্রবলেম, আমি টেকনিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। দিস ইজ হিজ অফিস, অফিসে টেকনিক্যালি তিনি কি ভুল করেছেন সে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। পার্সোনালি কোনো প্লেয়ারকে ব্যাশিং করা, পার্সোনালি কাউকে অসম্মান করা, কারো সম্মানহানি করা, এটা আমার পারিবারিক শিক্ষা আমাকে দেয় না। আমার বাবা আমাকে এটা শেখায় নাই, আমার মা আমাকে শেখায় নাই, আমার পরিবার আমাকে এটা শেখায় না। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি ভুল ধরতে পারি নাজমুল শান্তর ব্যাটিংয়ের টেকনিকে কোথায় ভুল আছে, তাওহিদ হৃদয়ের টেকনিক কোথায় ভালো হচ্ছে, লিটন কুমার দাসের টেকনিকের কোথায় ভুল আছে। অসংখ্য ভিডিও অনফিল্ডের পর্দায় করা আছে, দেখে নেবেন আপনারা। যারা দেখেন নাই তারা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে হয়তোবা বলতে পারেন যে নাজমুল শান্তকে নিয়ে কেন কথা বলছি না বা কাউকে নিয়ে কেন কথা বলছি না, সবাইকে নিয়েই কথা বলি। জাকের আলী অনেকের যে ভিডিওটা তিনি তাকে রেডি প্রোডাক্ট বলেছিলাম, আমি দেখি যে থামনেল নিয়ে বিভিন্ন গ্রুপে গ্রুপে ব্যবসা চলে থামনেল নিয়ে। বাট দ্য ফ্যাক্ট ইজ ওই ভিডিওতেই
একটা কথা বলা ছিল যে অফ স্ট্যাম্পের বাইরের বলে জাকের আলী অনেকের দুর্বলতা আছে এবং এটা যদি তিনি ঠিক করতে না পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি সার্ভাইভ করতে পারবেন না। এবং পরিসংখ্যানও দেয়া ছিল সেই জায়গাটাতে, সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখবেন যে বিপিএল এর ফাইনাল ম্যাচে অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি 7টা বল ডট করেছিলেন। এখন বিভিন্ন গ্রুপে গ্রুপে আমি শুনি, আমার যে অনফিল্ডের টিম আছে তারা আমাকে বলে বিভিন্ন গ্রুপে গ্রুপে নাকি পোস্টার দিয়ে, ওই থাম্বনেল পোস্টার দিয়ে ট্রলিং ব্যাশিং চলে। ভাই পারলে সাহস থাকলে দেন না পুরো ভিডিওটা, পুরো ভিডিওর মধ্যে তো সবলতা দুর্বলতা টেকনিক্যাল অ্যাসপেক্ট সবই দেওয়া আছে, এত কাপুরুষ কেন আপনারা? একটু সব মানে যদি সুপুরুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেন না, ভিডিওর মধ্যে তো সবলতা দুর্বলতা সবই আছে। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে যে আপনারা এক্সপেক্ট করেন আমি কোনো প্লেয়ারকে ধুয়ে দেব, ব্যাশিং করব, কোনো প্লেয়ারকে আমি খারাপ কথা বলবো, গিবত করব। দিস ইজ নট মাই জব। আমার কাছে মনে হয় বাংলাদেশে বহু চ্যানেল আছে এসব করার জন্য, ওই সব জায়গায় যান ভাই, অন ফিল্ড এটা দেখার দরকার নাই তাহলে আপনাদের। আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি। ডেফিনেটলি কখনো আমাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ 70% মিলে যাবে, 80% মিলে যাবে, কখনো মিলবেও না। বিরাট কোহলিকে নিয়ে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম যে ড্রপ ইন পিচে বিরাট কোহলি ভালো খেলতে পারেন, বাট সেটা মিলে নাই। এটা বিরাট কোহলি যেমন এক্সিকিউট করতে পারেন নাই, আমরাও হয়তো বা আমাদের অ্যাসেসমেন্টটা ভুল হয়, ঠিক হয় নাই, ভুল হয়েছে, হতেই পারে। দিস ইজ হাউ প্রফেশন গোজ অন। আজকে ভালো করব, কালকে খারাপ করব, পরশু দিন আবার আরেকটু বেটার করব, তারপরের দিন আরেকটু বেটার করব, এভাবেই তো জিনিসটা যায়। দিস ইজ আ সেক্টর। আমার কাছে মনে হয় যে গিবত করা এটা কারো প্রফেশন হইতে পারে না। গিবত করা কিংবা অন্যান্য যেগুলো আপনারা এক্সপেক্ট করেন। আমরা প্রফেশনাল অ্যানালিস্ট, টেলিভিশনের পর্দায় কাজ করি, মেইন স্ট্রিম টিভিতে কাজ করি। এখন আপনি আমাকে অনফিল্ডের পর্দায় দেখছেন, 10 বছর ধরে টেলিভিশনের পর্দায় কাজ করছি, মেইন স্ট্রিম টেলিভিশনের পর্দায়। মেইন স্ট্রিম টেলিভিশনের পর্দায় কিন্তু এমনি এমনি আসা যায় না, সেটা একটা ব্যাপার। এই ওয়ার্ল্ড কাপে কাজ করছি, একদম আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টিং রাইটস হোল্ডার বাংলাদেশে যারা টফি, তাদের আইসিসির শো করছে, আইসিসি ডিজিটালের শো করছি টফিতে। সো এটা কিন্তু এমনি এমনি যদি গিবত করা আমার পেশা হতো, নিশ্চয়ই তারা আমাকে সেই জায়গাটায় প্রেফার করতো না। ডেফিনেটলি আবারও বলি, আমার অ্যাসেসমেন্ট অনেক সময় ভুল হতে পারে। আমরা প্রফেশনাল জায়গায় ভুল হবে, শুদ্ধ হবে, আবার ভুল হবে, বাট ফ্যাক্ট ইজ যে আমরা টেকনিক্যাল জায়গা নিয়ে কথা বলছি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি। সো ব্যাপারটা ওই জায়গাটাতে, এটা আমাদের দেশে এই কালচারটা আসলে নাই। ইএসপিএন, স্টার স্পোর্টসে দেখেন খেলার আগে আলোচনাগুলো কিন্তু এগুলো নিয়েই ঘটে, আলোচনা এগুলোই হয়। সো ওইটা আলাদা প্রফেশন, যারা গিবত করবেন, সমালোচনা করবেন, আর আমরা গঠনমূলক যেটা, এটা বাংলাদেশে হয়তো বা আমি স্টার্ট করেছি, অদূর ভবিষ্যতে এক্সপেক্ট করবো যে অনেকেই আসবেন, অনেকেই জায়গাটা করবেন, সেক্টরটা খালি আছে। আমার কাছে মনে হয় যে এইখান থেকে হয়তো বা ব্রডকাস্টিং চ্যানেলগুলোতে আপনাদের মতো থেকে কাউকে তখন তারা প্রেফার করবে। সো আমার কাছে মনে হয় যে এটা ইটস আ নিউ প্রফেশন ইন বাংলাদেশ, এবং এখানে সবারই কনসেন্ট্রেট করা উচিত। আপনারা যদি ক্রিকেট ভালো বুঝে থাকেন, স্ট্যাটিস্টিক্স ডেটা কালেক্ট করে থাকেন, আপনাদের তো অবশ্যই সেই সুযোগটা আছে, তাই না? আমার কাছে মনে হয় যে ওই গিবতের প্রত্যাশা আমার কাছ থেকে না করে আমি গঠনমূলক সমালোচনাই করি, এবং প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে, জাকের আলী অনেক বলেন, নাকবুল শান্ত বলেন, সবার ব্যাপারে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার করা আছে, আপনি অনফিল্ড একটু ঘুরে দেখলেই পেয়ে যাবেন। সো ফ্যাক্ট ইজ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। খেলা দেখুন, উপভোগ করুন।